This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH সঠিক কারণে সঠিক উদ্দেশ্য নিয়ে যদি কোনো রকম প্রতিবাদ হয়, সেই প্রতিবাদে যে কেউ মাথা নত করতে বাধ্য। সেইটাই তো প্রমাণ করলো নেপাল। হিমালয়ের কোলে ছোট্ট দেশটা, তারা তো যে কারণে প্রতিবাদ করেছিলেন দুর্নীতিমুক্ত নেপাল গড়ার দাবিতে, ওলি সরকারের পদত্যাগের দাবিতে, সেই বিষয়টাই তো হলো। আজ সকাল থেকে কি হলো নেপালে? আজ সকাল থেকে আমরা দেখলাম নেপালের প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করলেন, রাষ্ট্রপতি তিনি পদত্যাগ করলেন, একের পর এক মন্ত্রী তারা পদত্যাগ করলেন। অশান্তির আঁচ কোথাও কি ভারত নেপাল সীমান্তের কাছে এসে পৌঁছলো? আমি সেই ছবিটাই আপনাদের সামনে তুলে ধরবো। শিলিগুড়ি পানি ট্যাঙ্কের ছবি দেখাবো, যেখানে উল্টো দিকেই কাঁকড়া ভিটা, সেই নেপালের কাঁকড়া ভিটাতে দাউ দাউ করে আগুন জ্বলছে। আর যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা আমার দেশ থেকে তোলা, পানি ট্যাঙ্কি থেকে তোলা, আমার রাজ্য থেকে তোলা। দাউ দাউ করে জ্বলছে সেখানকার অভিবাসন দপ্তর। নেপাল থেকে অনেকে প্রাণ ভয় কি এই দেশে আমার রাজ্যে আসতে পারেন, সেই আশঙ্কার কথা অনেকে শোনাচ্ছেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একজনের বক্তব্য শোনাবো, যিনি নেপাল থেকে এক্ষুনি এলেন। नेपाल से। क्या स्थिति है दादा नेपाल? बहुत खराब है उधर। गोली आगी होगी, सब जला दे रहे। तो किस लिए गए थे आप नेपाल? पेशेंट, डॉक्टर दिखाने आए। तो किसी तरह से क्या जान बचा के आए हैं आप? हाँ, बहुत डेंजर है उधर का। বুঝতে পারছেন সেখানকার মানুষের আতঙ্কটা কোন পর্যায়ে পৌঁছেছে। সেখানকার মানুষ তারা প্রতিবাদ করছে, তাদের একটা সঠিক দাবি রয়েছে, কিন্তু সেটা সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলছে। এই মানুষটা যিনি সদ্য নেপাল থেকে এলেন, তিনি ভয়ে কাঁপছেন, কথা বলতে পারছে না। তবে এবার আমি কিছু নেপালের টুকরো টুকরো ছবি এবং বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। বাংলা একটা প্রবাদ আছে তো, শুনেছে তো, ছবি সব থেকে বেশি কথা বলে। তাই আজকে হটস্পটে কিছু ছবি আপনাদের দেখাই, নেপালের ছবি। কারণ গতকালও যা ছিল বর্তমানও তাই আছে, আজ তা কি অতীত রয়েছে। প্রথম ছবি আমি বিগ বলে একটুখানি প্লে করতে বলবো। আপনারা দেখতে পাচ্ছেন নেপালের অর্থমন্ত্রীকে রাস্তায় তাড়া করে মার। দেখুন এই জায়গাটা আমরা পজ করে দেখাচ্ছি। এই ছবিগুলো কেন দেখানো বলুন তো? এই ছবিগুলো দেখানো ঠিক সেই কারণে যে মানুষের ক্ষোভ, মানুষের রোষ কোন জায়গায় পৌঁছেছে। আগুন দেখে ভয় পালিয়ে গেছিলেন নেপালের অর্থমন্ত্রী, আর তখনই জনতার খপ্পরে পড়েন, মানে বিক্ষুব্ধ জনতার খপ্পরে পড়েন। তারপর জনতা তার কি অবস্থা করলো দেখুন। আরো একটা ছবি দেখাই, এবং এই ছবিটার সঙ্গে না আপনি অন্য জায়গার, মানে শ্রীলঙ্কা বলুন, বাংলাদেশের কথা বলুন, আপনি খুব মিল পাবেন। সদ্য ঘটেছে তো সংসদ ভবন, নেপালের সংসদ ভবনে আগুন লাগিয়ে দেন বিক্ষুব্ধ জনতা। ছাদে উঠে তারা প্রতিবাদ জানাতে থাকেন, ভাঙচুর করেন, কিভাবে জ্বলছে দেখুন। সংসদ ভবনে বিভিন্ন জায়গা কিভাবে জ্বলছে দেখুন। এবং যখন এই আগুন লাগিয়ে দেওয়া হয়, প্রত্যেকটা মুহূর্তে সেখান থেকে বিস্ফোরণের আওয়াজ আসে। জনতার রোষে পুড়ে খাক হয়ে গিয়েছে এই সংসদ ভবন। এবার আরো একটা ছবি দেখাই, এটা 3 নম্বর ছবি ছিল। এবার ছবি দেখাচ্ছি 4 নম্বর। প্রধানমন্ত্রী অর্থাৎ ওলি, কেপি শর্মা ওলি, যিনি ইতিমধ্যে ইস্তফা দিয়ে দিয়েছেন, তার আগে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল দেখুন। তার বাড়িতে ভাঙচুর করা হচ্ছে, পুরোটাই জনতার দখলে চলে গিয়েছে, আগুনে জ্বলছে সেই বাড়ি। এবং এক কথায় বলা যেতে পারে সাধারণ মানুষের রোষের আগুন। অর্থাৎ এটাই নেপালের বর্তমান অবস্থা। চারিদিকে আগুন জ্বলছে, জনতার বিদ্রোহের চাপে প্রধানমন্ত্রী ইস্তফা তো দিলেন, কিন্তু রোষ কি কমলো না? সেই রোষ এখনো পর্যন্ত কমেনি, কারণ তারা এখনো নতুন প্রধানমন্ত্রী পাননি। প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীর গায়ে আগুন লাগিয়ে দেয় জনতা। পরিস্থিতি ভয়াবহ সেখানে। সংসদ ভবন চত্বরের ছবিটা আমাদের সহকর্মী রীতিমতো সেখানে সাংঘাতিকভাবে রিপোর্টিং করে আপনাদের সামনে তুলে ধরছেন। দেখুন সংসদ ভবনের ছবি আগুন লাগানোর পর, একটু দেখাবো। मेरे पीछे आपको साफ तौर पर ये संसद भवन के अंदर, परिसर के अंदर वो गाड़ियां खड़ी हुई हैं जो यहाँ पर सिक्योरिटी पर्सनल्स की थी। अब आप यहाँ पर देखिए, इन गाड़ियों में आग लगा दी गई। सिर्फ एक गाड़ी नहीं, इस तरह देखिए, दूसरी गाड़ी
तीसरी गाड़ी। इसके अलावा आगे चलते जाइए आप, जितनी गाड़ियां हैं उन सबको आग के हवाले कर दिया गया है। और इन सभी, देखिए नेपाल पुलिस की गाड़ियां हैं, इन सभी गाड़ियों को आग के हवाले कर दिया गया है। लेकिन खतरनाक ये है कि गाड़ियों के टायर ब्लास्ट कर रहे हैं। और पीछे जो आपको परिसर दिखाई दे रहा है वो संसद भवन का परिसर है, पूरी तरह से आग में झुलसता हुआ। ये देश हमारा है, ये जिंजी लोग का देश है, ये नेता लोग सब भाग गया, ये नेता लोग काम चोर है, भ्रष्टाचार। स्टूडेंट को ऐसे तरीके से मारेंगे तो कौन सा देश चलेगा? ये सब बहुत क्रूरल देश जैसा हो गया, क्रूरल शासन हो गया। ये तो गोली का शासन ऐसा नहीं चलता है। ये जो हुआ है ना, ये इतना कुछ ये सोशल बैंडिंग के लेके नहीं हुआ है। ये आग बुझाने के काम आती है, लेकिन सब बहुत बुरा है। और इस बुरे हालात के बीच में हम ये रिपोर्ट कर रहे हैं सिर्फ आप तक इस बात को पहुंचाने के लिए कि हमारा पड़ोसी मुल्क इस वक्त किस हालात से गुजर रहा है, कैसे संसद भवन को आग के हवाले कर दिया गया है। गाड़ियों में आग लगा दी गई है, पुलिस की गाड़ियों में आग लगाई गई है, फायर ब्रिगेड की गाड़ियों में आग लगाया गया है, पूरा परिसर काले धुएं से भर गया है। संसद भवन के अंदर आग, देखिए मैं एक बार परिसर के अंदर जाने की कोशिश कर रहा हूँ। अंदर आग जो लगाई गई है उसको बुझाने वाला भी कोई नहीं है और ब्लास्ट हो रहे हैं। एसी के कंप्रेसर में, सिलेंडर्स में ब्लास्ट हो रहे हैं, फिर भी जनता हिलने को तैयार नहीं है। और अंदर जाने वाला ये रास्ता है जो पूरी तरह से हम जाने की कोशिश कर रहे हैं। नीचे देखिए, अंदर पूरा संसद भवन का परिसर चल रहा है। নেপালে অলি শর্মা সরকারের নেই, মানে কেপি শর্মা অলি সরকার নেই, তাহলে এই মুহূর্তে নেপালে ক্ষমতা কার হাতে? নেপাল যে এভাবে জ্বলছে এর দায় বা এই পরিস্থিতি সামাল দেওয়ার কাজটা এখন কে করবে? সেনাবাহিনীর হাতে কি ক্ষমতা যেতে চলেছে নেপালে, না রাজতন্ত্র ফিরে আসতে চাইছে? কারণ দেশের বেশিরভাগ মানুষ তারা চাইছেন যে রাজতন্ত্র ফিরে আসুক, কারণ এই সরকার প্রচুর দুর্নীতি করেছে, তাই তারা পুরনো অবস্থাতে ফিরে যেতে চাইছে। আজকে যে ছবিগুলো দেখলাম না, সেগুলোর সঙ্গে প্রত্যেকটা ছবিতে আমরা দেখলাম যে বাংলাদেশের মিল পাওয়া গেল। অর্থাৎ বাংলাদেশ মডেলেই কি কোথাও একটা পালা বদল হলো? বাংলাদেশ থেকেই কি এটা শিখেছে নেপালের জনতা? প্যাটার্নটা একরকম আমরা দেখলাম। ঢাকায় ছাত্র আন্দোলনের ছকে কাঠমান্ডুতে যুব আন্দোলন হলো, নেপাল জুড়ে বিক্ষোভের যে আগুন দেখলাম, বিদ্রোহের চাপে ইস্তফা দিলেন উনি। সবথেকে বড় প্রশ্ন, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে নেপালের ক্ষমতা কার হাতে যেতে চলেছে? নেপালের মানুষ দুর্নীতিমুক্ত নেপাল চাইছেন, তাহলে সেই দায়িত্বটা কে সামাল দেবে? নেপালের প্রধানমন্ত্রী নতুন কে বাঁচবে? সেটা কি সেনা বাঁচবে? সেনাই কি ক্ষমতা চালাবে? এই প্রশ্নগুলো ইতিমধ্যে উঠতে শুরু করেছে। ইস্তফার পরে ওলির বাসভবনে হামলা তাণ্ডব চলে, ঠিক যেভাবে শেখ হাসিনার ঘরে চলেছিল। ঠিক যেন শেখ হাসিনা পর্বের রিপিট টেলিকাস্ট আজকে আমরা দেখলাম। 24-এ বাংলাদেশে যেটা হলো সেটা 25-এ নেপালে হলো। নেপালে ক্ষুব্ধ জনতা কাউকে ছাড়ছে না, বিদেশ মন্ত্রীর স্ত্রীকে ঘিরে ধরেছিল জনতা। কাঠমান্ডু বিমানবন্দর ইতিমধ্যে বিদ্রোহীরা দখলে নিয়েছেন, আগুন লাগিয়ে দিয়েছেন সেখানে। প্রাক্তন রাষ্ট্রপতির বাড়িও জ্বালিয়ে দেওয়া হয়েছে, অধিকাংশ মন্ত্রীকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে গিয়েছে সেনা। টেলিভিশনের অফিস জ্বালিয়ে দিয়েছে বিদ্রোহীরা, আগুন কাস্টমস অফিসেও লাগিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এগুলো সারা দিন ধরে এই ছবি। তবে একটা বিষয়, যে গণতন্ত্র থেকে রাজতন্ত্রে ফিরতে চাইছে নেপালের মানুষ, কেন? এর পিছনে কারণটা কি রয়েছে? এই কারণগুলো আপনাদের সামনে একটুখানি খেপে খেপে ব্যাখ্যা করি। মানে গণতন্ত্র রাজতন্ত্র থেকে গণতন্ত্রে কেন এলো এবং গণতন্ত্র থেকে তারা রাজতন্ত্রে কেন ফিরতে চাইছে। 2008 থেকে 2025 16 বছরের নেপালের জনতা গণতন্ত্রের উপর এই মুহূর্তে ক্ষুব্ধ। দুর্নীতির অভিযোগের পাশাপাশি কোনো রকম স্থিতিশীলতা নেই। যে নতুন নতুন সরকার গঠন হচ্ছে, 16 বছরে 13টা সরকার, ভাবতে পারেন, কিন্তু কেউ জনতার প্রয়োজন মেটাতে পারেনি। বিশ্বে এমন অনেক দেশ আছে যারা রাজতন্ত্র থেকে গণতন্ত্রের পথে হেঁটেছে, কিন্তু গণতন্ত্রে এসে আবার জনতার দাবিতে রাজতন্ত্রে ফিরে গিয়েছে এমন দেশ কিন্তু নেই। হিমালয়ের কোলে কি নতুন ইতিহাস তৈরি হতে চলেছে? তাহলে নেপালের জনতা যে কোনো মূল্যে পরিবর্তন চাইছে। সেখানকার মানুষ ক্ষোভ দেখাচ্ছেন, সেখানকার মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন। তারা বলছেন যে তাদের পরিবর্তন চাই। অনেকের মনেই এই প্রশ্ন উঠছে, কেন তারা পরিবর্তন চাইছেন? গণতন্ত্রের উপর এতটা রাগ কেন? একটাই কারণ, দুর্নীতি। ইতিহাস বলছে নেপাল ছিল বিশ্বের সর্বশেষ হিন্দু রাষ্ট্র।
শিবরাত্রিতে পরীক্ষা করা হতো সেনার ক্ষমতা, বিজয়া দশমীতে সরকারি কর্তাদের আশীর্বাদ করতেন রাজা, টাকা ও মুদ্রায় ছিল রাজার ছবি, রাজার জন্মদিন ছিল জাতীয় ছুটি। এমনটাই ছিল নেপালের রাজতন্ত্র। আর দাগটা কবে লাগে? 2001 সালের জুনে নিজের প্রাসাদে খুন হন রাজা বীরেন্দ্র। খুনের অভিযোগ ওঠে রাজ পরিবারের বিরুদ্ধে। রাজ পরিবারের দিকে সন্দেহের নজর মানুষের, আর সেই সুযোগেই শুরু মাওবাদী আন্দোলন। রাজা জ্ঞানেন্দ্রর বিরুদ্ধে অপশাসনের অভিযোগ, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। টানা 3 সপ্তাহ রাস্তায় নেমে আন্দোলন নেপালি জনতার। বিদ্রোহের সামনে আত্মসমর্পণ করেন, প্রাসাদ ছাড়েন রাজা জ্ঞানেন্দ্র। সেবার রাজতন্ত্রের বিরুদ্ধে পথে নেমেছিলেন নেপালের মানুষ, আর এবার গণতন্ত্রের বিরুদ্ধে তারা পথে নামলেন। নেপালিদের লড়াই চলছে। নতুন ইতিহাস কি তৈরি হবে তাহলে সেখানে? যেভাবে নেপালের একটা বিস্তীর্ণ সেকশন তারা রাজতন্ত্রকে ফিরিয়ে আনার চেষ্টা করছে, সেক্ষেত্রে রাজতন্ত্র আসতে পারে, কিন্তু রাজতন্ত্র যে আসবে সেটা কিন্তু এতটা সহজ নয়। কাজে একটা বিষয় নিশ্চিত, যে ধরনের বিপ্লব এখনকার যুব সমাজ তারা তাদের দেশে করছে, এই বিপ্লবের মাধ্যম দিয়ে আমার মনে হয় যে কোনো সুস্থ রাষ্ট্র ব্যবস্থা কিন্তু তারা তৈরি করতে পারছে না। দেখুন, বাইরে থেকে অনেক কিছু বলা যায়, বাইরে থেকে আমরা অনেক কিছু বলতে পারি, কিন্তু নেপালের মানুষ কি বলছেন, নেপালে যারা রাস্তায় রয়েছেন, রাজপথ এই মুহূর্তে যাদের দখলে রয়েছে তারা কি বলছে, নেপালে আজ সারাদিন ঠিক কি কি পরিস্থিতি তৈরি হয়েছিল, ছোট্ট একটা প্রতিবেদন। बहुत ज्यादा खराब हालात हैं। संसद भवन के ठीक बाहर हम मौजूद हैं और ये তাহলে মানুষের ক্ষোভ, রোষটা জানেন। সব থেকে বড় প্রশ্ন কি বলুন তো, কেপি শর্মা উনি তো অতীত হয়ে গেলেন, তাহলে নতুন কে? বলেন্দ্র শাহের কথা উঠে আসছে, যে এই মুহূর্তে কাঠমান্ডুর মেয়র, রাষ্ট্রীয় স্বতন্ত্রতা পার্টির নেতা বলেন্দ্র শাহ, যে এলাকায় বলেন্দ্র শাহ হিসেবে পরিচিত। জানেন তো, এই বলেন্দ্র শাহ বলছে যে স্টুডেন্ট জীবনে সে যথেষ্ট মেধাবী ছিল, ইঞ্জিনিয়ারিং এর ছাত্র, সে র্যাপার, সে র্যাপ গান গাইতো, গানকে সে তার জীবনের অঙ্গ করে নিয়েছিল। আর র্যাপ সং মানে আমরা কি জানি, আমাদের মধ্যে যে ক্ষোভ বিক্ষোভ, আমাদের মধ্যে যে অভাব অভিযোগটা থাকে, সেই র্যাপ গানের মধ্যে ফুটিয়ে আনা হতো। বলেন্দ্র শাহ সেই কাজটাই করতেন, এবং তিনি যখন মেয়র হিসেবে দায়িত্ব নেন, সেই বলেন্দ্র শাহ তিনি একের পর এক দুর্নীতিযুক্ত যে কাজগুলো হয়েছে, যে কনস্ট্রাকশনগুলো ছিল, যেগুলো বেআইনি ছিল, সেগুলো একের পর এক ভেঙে দেন। এবং যখন ভেঙে দেওয়ার কাজ করেন না, তখন তিনি রং দেখেনি, তখন তিনি পার্টি দেখেনি, তখন তিনি দল দেখেনি। সেই কারণে নেপালের মানুষ কি এই বলেন্দ্র শাহকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন? যদিও এই বলেন্দ্র শাহ তিনি কিন্তু দেশের সম্পত্তি নষ্ট না করার আর্জি জানিয়েছেন। তবে সবথেকে বড় প্রশ্ন এই মুহূর্তে, সেনার হাতেই কি তাহলে নেপালের শাসনভার যেতে চলেছে? জনগণকে শান্ত থাকার অনুরোধ করে বিবৃতি নেপাল সেনার। গণবিদ্রোহে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা কেপি শর্মা ওলি, এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে সেনা প্রধানের কথা শুনে কিন্তু সেই ইস্তফা দিয়েছে রামচন্দ্র পৌড়েল, ইতিমধ্যে রাষ্ট্রপতির পদ ছেড়ে দিয়েছেন। এই পরিস্থিতিতে নেপালের শাসনভার সেনার হাতেই যেতে পারে, এই জল্পনা উঠছে ইতিমধ্যে। বিদ্রোহী জনতাকে শান্ত থাকার, শান্তি ফেরানোর আবেদন করছে নেপাল সেনা, ঠিক বাংলাদেশের কায়দাতেই। প্রচুর জনতা বিক্ষোভ দেখাচ্ছেন, সেই দেখে হয়তো এই উপপ্রধানমন্ত্রী এই পালাতে গিয়েছিলেন। তখন দেখুন সাধারণ মানুষ খালে নেমে পড়েন, খালে নেমে খালে নামিয়ে একেবারে প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রীকে মার দেওয়া হলো। আমরা সকালে দেখিয়েছিলাম আপনাদের, কিছুক্ষণ আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম যে রাস্তায় ফেলে মারা হচ্ছে অর্থমন্ত্রীকে, আর এখন দেখছেন উপপ্রধানমন্ত্রী তাকে খালে নামিয়ে মারছেন বিক্ষোভকারীরা। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।